ছত্রে 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 এই কোনো ইনভেস্টিগেশনই হয়নি, করেনি। সিবিআই যেটা করতে পারত, অন্তত যারা চাপার চেষ্টা করেছিল সেই জিনিসগুলোকে ওরা অন্তত উদ্ভাসিত করতে পারতো, আমাদের আলোকে আনতে পারতো, সেটাও করেনি। আমি জানি না কিসের জন্যে, কোন ওপর থেকে কোন নিচ পর্যন্ত আছে, এবং সব থেকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। তারাও এই ইনভেস্টিগেশন নিয়ে তাদেরও মুখ খোলা দরকার। আমি তো সেটাই বলতে চাইছি। আমি এটা বলেছিলাম যে এই জিনিসটা সত্যি আমাদের হতবাক করে যে সিবিআইয়ের মতো একটা বলিষ্ঠ সংগঠন, ইনভেস্টিগেশন এজেন্সি, তারা এখানে ফেলিওর হচ্ছে কেন, কিসের জন্য হচ্ছে। এটা হচ্ছে নিশ্চয়ই তার মানে রাজ্য সরকারের একটা বিশাল রকম অবদান এর মধ্যে থাকবে। কেন অন্য রাজ্যে সফল হচ্ছে, এই রাজ্যে হচ্ছে না কেন? কি মূল্যে উনি বিক্রি হয়েছেন আমি জানি না, ভয়ের মূল্যে না অন্য কোনো মূল্যে আমি জানি না, কিন্তু সন্দেহ থাকছে এই রাজ্যে এলে এরা করাপ্টেড ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে কেন। সিবিআইয়ের পক্ষে কঠিন হতে পারে, কিন্তু এত বড় একটা জায়গা তারা একদম কিছু বার করতে পারবে না, বা যারা তথ্য লোপাট করেছিল তাদেরকে কেন অ্যারেস্ট করে করা হচ্ছে না? যাদের দেশকে ভালোবাসার আদর্শ, যাদের আমাদের এখানকার মানে প্রথমেও দেশ, মাঝখানেও দেশ, পরেও দেশ, যাদের থাকবে সেই দলকেই আমি ভালোবাসবো। সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, আমিও যে দলকে এখন ভালোবাসি সেখান থেকে সরে যাব। নমস্কার। এই অভয়ার হত্যাকাণ্ড নিয়ে বারবার বক্তব্য রাখতে গেলে আমাদের নিজেদেরই খুব কষ্ট হয়, এবং ওনার মা বাবার ব্যথাটাও আমরা বুঝতে পারি। এই ঘটনাটা সত্যি যে এটা কোনো বিচার হয়নি, কোনো ইনভেস্টিগেশন হয়নি, এবং এটা ঠিক আমি জানি এই ঘটনাটা যে 54টা প্রশ্ন ওনার হাইকোর্টের কাছে রাখতে চেয়েছেন, এবং সেই যে প্রশ্নগুলোর যথাযথ উত্তর পাওয়া যায়নি। শুধু স্নিফার ডগও তার মধ্যে আছে নিশ্চয়ই। প্রচুর প্রশ্ন, অভিযোগ আমাদের প্রত্যেকের মনের মধ্যে আছে, যেগুলো আমরা পুরোভাবে জানতে পারিনি, আমাদের জানতে দেওয়া হয়নি। কাজেই এই বিচারটা যে ঠিকমতো হয়নি, বিচার বলবো না, ইনভেস্টিগেশনটা যে ঠিকমতো হয়নি, এটা যথাযথ, এবং ওনারা যথাযথ ঠিকই কাজ করছেন। একদমই ঠিক বলছেন। রাজ্যের প্রধান কেন, এই গোটা সরকারি ব্যবস্থাটাই জঘন্য জানিয়ে গেছে যে এই গোটা ব্যবস্থাটাই ফেলে দেওয়ার মতো। এই ব্যবস্থার মধ্যে কোনো কিছুই বিচার পাওয়া যাবে না, এটা বাস্তব। এটা সত্যি কথা যে প্রত্যেকটা, শুধু এটা লার্জার কনস্পিরেসি একদম প্রথম থেকে। আমি জানি না যে সুপ্রিম কোর্ট কেন এত তাড়াতাড়ি সুমোটো মামলাটা নিল। আমি জানি না, এটা কনস্পিরেসির পার্ট না হলেই বেটার হয়, আমি ক্ষমা চাইছি। কিন্তু এটা সত্যি যে এটা আমাদের মনে সন্দেহ জাগাচ্ছে, যে সন্দেহটা কিন্তু নিরসন করার দায়িত্ব অ্যাটলিস্ট সুপ্রিম কোর্টের নিজেদের। তারপরেতে আপনি দেখুন সেই মামলাটা যখন এলো, তারপরেতে সিবিআই, যেটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, প্রত্যেকটা ক্ষেত্রে দেখি এখানেতে করাপ্টেড ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়ে যায়। একদম বলতে বাধ্য হচ্ছি, এরা এখানে কোনো ইনভেস্টিগেশন করতে পারছে না। বা কেন করতে পারছে না, যদি ওপর থেকে পুরো চাপ থাকে তাহলে হবে না। শুধু একটা জিনিস নয়, পরপর পরপর আপনি দেখে যান যে এখানে তারপরেতে হাইকোর্টের বেচারির কিছু করার নেই, কারণ হাইকোর্ট ভালোই কাজ করছিল। সেখান থেকে সুমোটো মামলাটা নেওয়ার কোনো অর্থ আমরা বুঝতে পারলাম না। হতে পারে ওনারা ভেবেছিলেন কেন ভেবেছিলেন, করলে পরে আমি যখন নিয়েছি দায়িত্ব, আমি দায়িত্বটা কেন পুরোপুরিভাবে শেষ করতে পারলাম না, এই জবাবদিহিতা তো মানুষ চাইবেই, সাধারণ মানুষ এসে চাইবই। এবং ওনারা যে লয়ারের কাছে বলেছিলেন, আমরা শুনেছিলাম যে বড় বড় লয়ার সব এসেছেন, যে আপনার বৃন্দা গ্রোভারের কাছ থেকে যখন মামলাটা সরিয়ে নেয়, প্রত্যেকটা লয়ারের কাছ থেকে মামলা সরাতে গেলে তার নো অবজেকশন লাগে। এখন ডাক্তারি করছে, তার কাছে দেখিয়েছেন, আপনার মনে হলো যে ভালো হচ্ছে না, অন্য আরেকজনের কাছে যেতে পারেন, কিন্তু কোনো নো অবজেকশন লাগে না। এখানে নো অবজেকশন লাগে, উনি নো অবজেকশন দিতে চাননি। এটা নিয়েও কিন্তু আমি ওনার বাবার বক্তব্য শুনেছি। এটাও কি কনস্পিরেসির মধ্যে পড়ছে আমি জানি না। কনস্পিরেসির মধ্যে পড়ছে যখন ডাক্তাররা এখানে আন্দোলন করছিল, একটা লার্জার সেকশন অফ পিপলকে এখানে ঢুকতে দেয়নি, সেটা কমিউনিস্টদের জন্যই হোক, যাই হোক, সেটাও লার্জার কনস্পিরেসির মধ্যে পড়ছে কিনা জানি না। এবং তারপরেতে এই মুখ্যমন্ত্রী তো প্রত্যেকটা ক্ষেত্রে যে কিসের জন্য প্যারেড করার জন্য নাকি ডেকে পাঠানো হয়েছিল, সেই প্যারেডের কি হলে শোনো, আমরা ছবি পাইনি। সব ডাক্তারগুলোকে ডেকে নিয়ে আসা হয়েছিল। ছত্রে 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 ছত্রে
এই কোনো ইনভেস্টিগেশনই হয়নি, করেনি। সিবিআই যেটা করতে পারতো, অন্তত যারা চাপার চেষ্টা করেছিল সেই জিনিসগুলোকে ওরা অন্তত উদ্ভাসিত করতে পারতো, আমাদের আলোকে আনতে পারতো, সেটাও করেনি। আমি জানি না কিসের জন্যে, কোন ওপর থেকে কোন নিচ পর্যন্ত আছে, এবং সব থেকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। তারাও এই ইনভেস্টিগেশন নিয়ে তাদেরও মুখ খোলা দরকার। কারণ আমি মোদিজিকে সম্মান করি, আমি জানি উনি কোনো করাপশনের মধ্যে যেতে পারেন না। ওনাদের জন্য আমাদের নাম খারাপ হচ্ছে সিবিআইয়ের জন্যে, কাজে তাদেরকে জবাবদিহি করতে হবে, কারণ না হলে আমরা নিজেরা মনে শান্তি পাচ্ছি না। আমি তো সেটাই বলতে চাইছি। আমি এটা বলেছিলাম যে এই জিনিসটা সত্যি আমাদের হতবাক করে যে সিবিআইয়ের মতো একটা বলিষ্ঠ সংগঠন, ইনভেস্টিগেশন এজেন্সি, তারা এখানে ফেলিওর হচ্ছে কেন, কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে নিশ্চয়ই তার মানে রাজ্য সরকারের একটা বিশাল রকম অবদান এর মধ্যে থাকবে, কারণ অন্য রাজ্যে সফল হচ্ছে, এই রাজ্যে হচ্ছে না কেন? তাহলে কি এখানে সেটিং তত্ত্ব চলে আসে? সেটিং তত্ত্ব আসছে কি আসছে না আমি বলতে পারবো না। সেটিং তত্ত্ব যদি আসে তাহলে অন্য রাজ্যগুলোতে কেন হচ্ছে? তাদের নিশ্চয়ই, আমি তো বলছি, কিছু না কিছু হয়তো থাকতে পারে। যেই করুক না কেন, যদি সেটিং তত্ত্ব থাকে সেটা মানতে আমি কখনো মনে করি না নরেন্দ্র মোদীর মতো মানুষ এর সঙ্গে ইনভলভড আছেন। কিন্তু ওনাকে খারাপ বানানোর জন্যে হয়তো কিছু চক্র কাজ করছে, এটা সবসময়ই হতে পারে, এটা করতে পারে। সেটিং তত্ত্ব ওনার সঙ্গে বা ওনার জ্ঞানত হচ্ছে, এই জিনিসটা হতে পারে না। কিন্তু এইটাও সত্যি, আমি তো সবসময় বললাম যে একদম তাহলে সুপ্রিম কোর্ট কেন নিল, এই প্রশ্নটা থাকবে। কেন ওখান থেকে বৃন্দা গোভার নো অবজেকশন দিচ্ছে না থাকবে? কেন এখানে পুলিশ প্রশাসন যারা তথ্য চেপেছিল এই কথাগুলো সিবিআই বলল না? এবং তদুপরি এখানকার যারা একটা লার্জার সেকশন অফ পিপলকে এই আন্দোলনের মধ্যে যুক্ত হতে দেয়নি, যে কমিউনিস্টরা বা কমিউনিস্ট বলবো আর আমরা নকশালরা, সেদের তথ্য আসবে। তাহলে এইটা কিন্তু লার্জার কনস্পিরেসির মধ্যে। শুধু সেটিং এই কথাটা বললে হবে না, কিছু তো একটা আছেই। একদম যে কিছু হয়নি বা হবে না এই জিনিসটা বলবো না, সেটিং তত্ত্ব আছে কি না আছে এই জিনিসটা আমাদেরও মনের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন জাগে। কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত এরকম খারাপ ভাবার কোনো কারণ নেই। কিন্তু যদিও সিবিআইয়ের যা অফিসারদেরকে তদন্ত যারা করেছিল তাদেরকে জবাবদিহি সেন্ট্রাল গভর্নমেন্টের করা উচিত, না হলে আমাদের ভাবনা কিন্তু অন্যদিকে যাবে। শুনেছিলাম তো উনি খুব বড় ইনভেস্টিগেশন অফিসার। এখন তো বোঝা যাচ্ছে উনি কত বড় ইনভেস্টিগেশন অফিসার আমি জানি না, বা কার চাপে পড়ে এই রকম ধরনের একটা মামলাকে, ভালো মামলাকে খারাপ করে দিলেন, এটা আমার কাছে খুব দুর্বোধ্য লাগছে। এরা নিজেদের কোয়ালিটিটাকে কেন ফ্লারিশ করতে পারছে না আমি জানি না। এটা তো একটা ভালো মামলা ছিল যেটা থেকে বের করে ওনার নিজের একটা অবদান রাখতে পারতেন সমাজের উপরে। আমার তো নিজের মনে হয় যে উনি কোনো একটা অ্যাঙ্গেল থেকে হয়তো চেপে গেছেন বা ওনাকে চেপে দেওয়া হয়েছে, এবং সেটা এই সরকার থাকার সময়ই আসছে। কি মূল্যে উনি বিক্রি হয়েছেন আমি জানি না, ভয়ের মূল্যে না অন্য কোনো মূল্যে আমি জানি না, কিন্তু সন্দেহ থাকছে। এবং ওনার প্রতি আমার সম্মানবোধটাও কমে গেছে, 100% লাগছে। অপদার্থই তো, সেই জন্য তো বললাম করাপ্টেড ব্যুরো অফ ইনভেস্টিগেশন বানিয়ে দিয়েছে। এত বড় একটা জিনিসকে এই রাজ্যে এলে এরা করাপ্টেড ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে কেন? এটা তো খারাপ লাগছে বলতে, এটা তো বাস্তব সত্য, আমি অস্বীকার করছি না, তো খারাপ লাগছে। আমি তো নিজের বিবেককে বিক্রি করে দিয়ে তো আর আমি অন্য কোনো কাউকে সাপোর্ট করতে পারি না। সিস্টেমেটিক দেরি করা হচ্ছে, এবং যত দিন যাবে এই জিনিসটা যাতে গুলিয়ে ওঠে, এই জিনিসটাই আরও বেশি চেপে যায় সেটার ব্যবস্থা করছে। ভৎসনা করেছেন ঠিক আছে, কিন্তু এই ভৎসনার ফলটা কি? আমি তো বারবার হাইকোর্ট ভৎসনা করে, রাজ্য সরকারকে ভৎসনা করলো, তার এফেক্ট তো কিছু নেই। আমি ভৎসনা করব যার বিবেক আছে তাকেই ভৎসনা করব, যাদের বিবেক নেই তাদের কাছে ভৎসনা করে কোনো আমার কোনো বেনিফিট নেই। ভৎসনা করতে গেলে আরও যাকে ভৎসনা ওনার করা উচিত ছিল সেটা উনি করতে পারেননি, সেটা পারবেনও না। স্বাভাবিক এই ভৎসনা করেছেন এর জন্য আমরা খুশি, কিন্তু তার এফেক্টটা কি হচ্ছে এটাও দেখতে চাইলে পারলে আমরা খুশি হব। শুধু ভৎসনার গল্পগুলো শুনে 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 বিরক্ত লাগে। হাইকোর্ট তো প্রত্যেক দিন রাজ্য সরকারের রাজার কান মুলে দিচ্ছে না, ভৎসনা করছে। তো রেগুলার এটা শুনে আমার কি হবে? তাদের তো কোনো চৈতন্য হচ্ছে না। যাদের চৈতন্য হচ্ছে না, এই ভৎসনাটা আমার কাছে খুব হাস্যকর হয়ে যাচ্ছে। ওনাদের ভৎসনা যাতে হাস্যকর না হয় সেটা দেখার দায়িত্বও কিন্তু জাস্টিসের। খুব দুর্ভাগ্য, আপনাদেরও দেখুন এই করাপ্টেড লোকগুলোকে নিয়ে আপনাদের আলোচনা করতে হচ্ছে। এদের যদি
খুব ভয়ঙ্কর রকম একটা শাস্তি না দেওয়া যায়, সমাজ কলঙ্কমুক্ত হবে না, আমরাও কলঙ্কমুক্ত হব না। 100% এই দাবি জানানো উচিত এবং করা উচিত। একটা জায়গায় ঘটনা ঘটলো, এককভাবে সম্ভব নয়, এটা এফএসএম বই থেকেই বোঝা যায়, কোনোদিন সম্ভব নয় একজনের পক্ষে এই জিনিসটা করা। তাহলে বইটা ফেলে দিতে হয়, এফএসএম বইটার পাতাগুলো আইদার ওই পাতাগুলো ফেলে দিতে হয় যেগুলোতে লেখা আছে যে এককভাবে সম্ভব না, যদি না সে মৃত হয় বা একদম অজ্ঞান অবস্থায় থাকে। তাহলেও সে অজ্ঞান হলো কেন, কে আগে মারলো, এই প্রশ্নগুলো এসে যায়। এটা সম্ভব নয়। দ্বিতীয়ত, যাদের লালারস পাওয়া গেছে, ওই যে মহিলাটির কথা বললেন, এদের তো ইনভেস্টিগেশন করা উচিত, কেন সিবিআই করেনি এবং কেন পুলিশ তার দুদিন পরে সঞ্জয়কে অ্যারেস্ট করার পরে তার চুলের স্যাম্পল নিয়েছে। এগুলোর মধ্যে তো প্রচুর গাফিলতি আছে। কেন অভিষেক গুপ্তা টাকা দিতে গেছিল, এই জায়গাটা শুনেছি আমি যে ওদের টাকা দিতে গেছিল। ছত্রে ছত্রে বদমাইশি লুকিয়ে আছে পুলিশের, এটা তদন্তকারী হবে। এবং এরা একদল তদন্ত করার নামে নাটক করে শুধু তথ্য লোপাট করে গেছে, যাতে কেউ কিছু না পায়। সিবিআইয়ের পক্ষে কঠিন হতে পারে, কিন্তু এত বড় একটা জায়গা তারা একদম কিছু বার করতে পারবে না। বা যারা তথ্য লোপাট করেছিল তাদেরকে কেন অ্যারেস্ট করে করা হচ্ছে না, আমি জানি না যে আমাদের সংবিধান কি বলেছে যে ওই আমাদের যিনি বিনীত গোয়েলকে কেন অ্যারেস্ট করে করা যাবে না। একটা ওই টালা থামার ওসিকে ধরে নিয়ে বসে থাকলেই তো হবে না, এটা হয় না। এবং এটা যার সঙ্গে রাত্রেবেলা 2:30 পর্যন্ত কথা বলেছে তাকেও তদন্তের মধ্যে নিয়ে আসা উচিত, তাকেও অ্যারেস্ট করা উচিত। এছাড়া কখনো সত্যি তথ্য বেরোবে না। ওনারা যথার্থ বলেছেন, এটা করা উচিত এবং এইগুলো আশা করা যায়। আমাদের বিচার ব্যবস্থার উপর তো ভরসা রাখতে হবে, কারণ আমাদের কাছে আর হাতে অপশন নেই এবং সেই জন্যই করা দরকার। অত্যন্ত ভালো পদক্ষেপ। 172 পাতার একটা রায় দিয়েছিলেন জাস্টিস অনির্বাণ দাস। আমি এটা বলেছিলাম, বিরল থেকে বিরলতম বিচার। যে বিচার যদি সত্যি এককভাবে একজন হয় তার ফাঁসি দেওয়া উচিত, সেটা ফাঁসি হওয়া উচিত। উনি দেননি খুব বুদ্ধি করে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্যে, যাতে ভবিষ্যতে ধরা পড়ে। এবং 100% এই জিনিসটা করলে যদি আবার তদন্ত হয়, কিছু না কিছু ধরা পড়বেই। অন্ততপক্ষে যারা তথ্য লোপাট করেছে সেই লোকগুলোকে চিহ্নিত করতে হবে, এই নামানুষগুলোকে, এবং করতে হবে, তাদেরকে শাস্তির ধারায় নিয়ে আসতে হবে। না হলে পরে কখনো কিন্তু সমাজ থাকবে না। আমি বুঝতে পারি না যে সংবিধানের জন্যে যে রকমভাবে হচ্ছে, কিন্তু এত ডিলে যে মনে হচ্ছে যেন তদন্ত কারা করে, ক্লাউনদের দ্বারা বোধহয় তদন্ত পরিচালিত হচ্ছে। এ ক্ষোভটা আমার মধ্যেও জন্মাচ্ছে। তো খুব স্বাভাবিক করা উচিত, এটা কোনো অবস্থাতেই এদের ছাড় দেওয়া উচিত নয়। তুমি যদি আজকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না দাও তাহলে পরে এরা পার পেয়ে যাবে। আপনি দেখুন না, এখানেতে প্রত্যেকটা লোক বলতে নেই, উনি যাকে আমাদের মাননীয় যাদের বহিরাগত বলেন, এলে বক্তব্য রাখলেই অমিত শাহ, নরেন্দ্র মোদী সবাইকে বহিরাগত বলে। এখানে যতগুলো আইপিএস অফিসার আছে, আইএস অফিসার আছে, এগুলো বহিরাগত। এরা এখানকার টাকা লুটছে এবং তারপরে লাস্টে হোম পোস্টিং নিয়ে বাইরে চলে যাবে এখান থেকে টাকাটা লুটে নিয়ে। এবং উনি সরকার তো চালাচ্ছে রাজীব কুমার, মমতা ব্যানার্জি তো সরকার চালাচ্ছে না, ওনার উদ্দেশ্যেই চালাচ্ছে। এইটাই লোকে মুখে শুনছি আমি যে জিনিসটা। তো স্বাভাবিকভাবে সেই সরকার শুধু তো তদন্ত একজনের দ্বারা হয় না, শুধু সিবিআইয়ের দ্বারা হবে না, এখানকার রাজ্য সরকারকেও তাদের সহযোগিতা করতে হবে। এখানে রাজ্য প্রশাসন সম্পূর্ণ বিপক্ষে, তারা যে করে হোক ওকে ফাঁসিতে চড়িয়ে দিয়ে আগে থামিয়ে দাও। সিবিআই যখন পারছে আমাদের ব্যর্থতা ঢাকার জন্যে আগে ওকে ফাঁসিতে চড়িয়ে দাও, তাহলে পরে চেপে যাবে, বা অন্য কোনো কারণ থাকতে পারে। কাজেই এই কোরাপ্টেড ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপরেও আমার কিন্তু খুব ভরসা হচ্ছে না। অন্য কোনো তদন্তকারী সংস্থা কিনা আমি জানি না কি করবে। অবভিয়াসলি যখন এটা হাইকোর্টের উপরও প্রচণ্ড আমার ভরসা আছে, ওনারা নিশ্চয়ই কিছু একটা দিশা দেখাবেন যাতে এই তদন্ত রিওপেন হয়, এবং এটা করতে হবে। এটা তো এককভাবে নয়, এরকম রিওপেন কেস অনেক হয়েছে আগে এবং এটা হওয়া দরকার। দেখুন, মমতা ব্যানার্জির একটা বিশাল বড় ক্রেডিট এই কোরাপ্টেড, দুর্বিনীত এবং কুৎসিত কথা বলা লোকগুলোকে একত্রিত করেছে। কুণাল ঘোষ কেন বলেছেন, আমি ওর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি অত্যন্ত খারাপ করেছে, তার জন্যে আমার ওর প্রতি অসম্ভব ঘেন্না রইল। আপনার মনে আছে যে ব্রাত্য বসু, শশী পাজা, কুণাল ঘোষ একসঙ্গে বসে যে অভয়ার বাবাকে কোনো টাকা দিতে চাইনি
পুলিশ অফিসার, এরকম একটা ভিডিও ওরা প্রকাশ করেছিলেন, বানিয়েছিলেন, ওদেরকে দিয়ে জোর করে করানো হয়েছিল। এবং সেখানেতে দেখাতে গেছিলেন যে উনি চাননি। শশী পাজা একটা এত বড় ফ্যামিলিতে, উনি তো এসেছেন তো কেরালা থেকে, যাই হোক বিয়ে করে, বাড়িতে অজিত পাজার একটা বৌমা, সেই মানুষটা একটা ডাক্তার, সে কি করে এরকম ধরনের বললো আরজি করে পড়তো, সে কি করে বলল, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। অ্যাজ এ ডক্টর আমার কাছে খারাপ লাগছে। বিবেক বন্ধ করে কখনো কোনো দল করা উচিত নয়, না বিজেপি না তৃণমূল, এটা করতে পারবো না। যদি খারাপ হয়, যে দলই করুক না কেন, সেটা খারাপ তো খারাপই বলতে হবে, এটার মধ্যে কোনো কিছু নেই। তো উনি একজন মা, একজন মহিলা হয়ে সেটাতে সাপোর্ট করলেন। আর ব্রাত্য বসু তো আমার আজকেও তো আর দেখলাম যে এই সরস্বতী পুজো বন্ধ করেছে যোগেশচন্দ্রী কলেজে, সাবির আলী বলে, তাকে নাকি গভর্নমেন্টের স্টেট থেকে ওকে নমিনেট করেছিল কলেজের কমিটিতে। তো এইটা লোকটা তো এরকম, এইগুলো সবগুলোই মনে হয় রাত্রেবেলা অন্যরকম থাকে। হ্যাঁ, কাজেই আর ওই মদন মিত্র এই লোকগুলো সম্বন্ধে যত কথা বলতে বলেছেন, আমি নাকি এই কদিন আগে ভিডিও দেখলাম, কদিনকে 1-2 দিন আগে বোধহয়, যে 100 কোটি টাকার আমি মালিক হয়ে গেছি এই করে। কি জন্য? এরা তো টাকা কামাতে দল করে। একটা আদর্শ থাকবে, যে আদর্শের জন্য দল করবে। ওদের আদর্শ হচ্ছে এই লোকগুলোর কি করে কালীঘাটটাকে আমি অনেক উচ্চতায় করবো আর নিজেকে কামাবো, এটা তো ওদের আদর্শ। ওদের দেশকে ভালোবাসার কোনো আদর্শ নেই। যাদের দেশকে ভালোবাসার আদর্শ, যাদের আমাদের এখানকার প্রথমেও দেশ, মাঝখানেও দেশ, পরেও দেশ, যাদের থাকবে, সেই দলকেই আমি ভালোবাসবো। সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, আমিও যে দলকে এখন ভালোবাসি সেখান থেকে সরে যাব। আর তৃণমূলে তো এরা প্রত্যেকেই নিজেকে ভালোবাসে, এবং এতগুলো করাপ্টেড লোককে একত্রিত করার জন্য বাঁচতে হচ্ছে না পুলিশ দিয়ে, সেই জন্য কিন্তু মমতা ব্যানার্জিকে অসম্ভব ধন্যবাদ। কাজে এই লোকগুলোর কথার কোনো উত্তর দেওয়া যায় না, কারণ এগুলো আমার মননে অত্যন্ত নোংরা জাতীয় লোক। কাজে এদেরকে ঘেন্না ছাড়া অন্য কিছু করা যায় না। এরা যা খুশি বলুক, ওদের নিজেদের দেখিয়ে দিচ্ছে। একটা বয়স্ক লোক যদি অভয়ের মা বাবার সম্বন্ধে এরকম ধরনের কথা বলে, শোভনদেব চট্টোপাধ্যায়, এই লোকটাকে কি বলবো, মানুষ বলবো? ভোটের সময় শুধু ঝাঁট দিতে যান নাকি জল তুলতে যান? সাবস্ট্যান্ডার্ড লোক, এগুলোকে কি বলবো? না মানুষগুলোকে জড়ো করেছেন, এটা সম্বন্ধে আমার আর কিছু বলার নেই।